নন্দীগ্রামের মেয়ে দীপশিখা, এবার তার কথাই বলবো। তার বাড়ি জুড়ে এখন শুধুই অন্ধকার। মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক, আর মেয়ে চেয়েছিলেন গবেষণা করতে, আর এই নিয়েই মনোমালিন্য। সোমবার সব শেষ। নন্দীগ্রামে আত্মঘাতী মেধাবী ছাত্রী। গুড নাইট বাবা, গুড নাইট। চলে গেল আমার কাছ থেকে। কথা ছিল মঙ্গলবার বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হওয়ার, তার হলো না। ঘর থেকে উদ্ধার হলো মেয়ের ঝুলন্ত দেহ। দীপশিখার ঘরে নিভে গেল দ্বীপ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এখানকার খোদামবাড়ির বাসিন্দা বছর 19-এর দীপশিখা মাইতি। সোমবার রাত থেকে দীপশিখার বাড়িতে অন্ধকার, কারণ মেয়ে আর নেই, আত্মঘাতী। উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। দীপশিখার মা স্কুলে পড়াতেন, আর বাবা মেদিনীপুর পুলিশে কাজ করেন। নন্দীগ্রামের বাড়িতে থাকেন না, বাবার ঘর ফাঁকাই থাকে। সোমবার রাতে সেখানেই আত্মঘাতী। দীপশিখার মা চেয়েছিলেন মেয়ে ডাক্তারি নিয়ে পড়ুক, কিন্তু দীপশিখা চেয়েছিলেন গবেষণা করতে। এ নিয়ে মা মেয়ের মনোমালিন্য, যার জেরে মেয়ের চরম পদক্ষেপ। মাই প্রথমটা একটু মানতে চাইছিল না যে আমার মেয়ে এমবিবিএস করবে, ডাক্তার থাকবে, গ্রামে একটা ডাক্তার হবে, একদিন আসবে, ফ্রিতে চিকিৎসা করবে। মা মেয়ের মধ্যে একটু মাঝখানে ওই রেজাল্ট বেরোনোর পর একটু নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। আমি মাঝখানে এসে মায়ের পক্ষ তো মেয়ের পক্ষ দুজনকে নিয়ে বিষয়টাকে আমি ঠিকঠাক করে দিয়েছিলাম। কিন্তু ঠিকঠাক কি সত্যি হয়েছিল? হলে আর নিজেকে কেন শেষ করে দিলেন দীপশিখা? দীপশিখা উচ্চ মাধ্যমিক পাশ করেন গত বছর, প্রায় 95% নাম্বার পান। নিটেও ভালো রেজাল্ট করেন, সুযোগ পান বাঁকুড়া মেডিকেল কলেজে পড়ার। সোমবার রাতে মামার সঙ্গে বাঁকুড়া যাওয়ার কথা ছিল দীপশিখার, কিন্তু দীপশিখা ডাক্তার হতে চাননি। তিনি চেয়েছিলেন গবেষণা করতে, তাই বাঁকুড়া যাওয়ার আগেই চরম পদক্ষেপ। পড়াশোনায় ভালো, আঁকাতেও ভালো, ঘর ভর্তি দীপশিখার আঁকা ছবি, এগুলি এখন সম্বল। দীপশিখা মাইতি মেয়েটাকে আজকে 5 বছরের ঊর্ধ্বকাল আমি দেখে এসেছি, খুব ছোটবেলা থেকেই। মেয়েটা অত্যন্ত সুমধুর মেয়ে, যেমন নম্র, ধীরস্থির, পড়াশোনায় সেকেন্ডারি হাই সেকেন্ডারি খুব রেজাল্ট খুব ভালো। মেয়েটা খুবই শিক্ষার প্রতি অনুরাগ অত্যন্ত ভালো। যে কোনো আত্মহত্যাই করুক, তার মধ্যে কিছু না কিছু একটা অবসাদের অংশ তার মধ্যে থাকেই। এই অবসাদটা যে শুধুমাত্র এই ঘটনা কেন্দ্রিক তা নাও হতে পারে, তার মধ্যে একটা অবসাদের একটা ছায়া তার মধ্যে ছিল। সেটা তার বাড়ির লোক প্রত্যেকে বুঝতে পারতেন। কিন্তু আমাদের পৃথিবীতে মুশকিল হচ্ছে যে অবসাদ যে একটা অসুখ, সেটা ছোট বড় সকলের হতে পারে, সে ব্যাপারে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি। বললেন, তদন্তের নামে সিবিআই শুধু গ্যালারি শো করে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যু। এই ঘটনা তদন্তভার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, খেজুরিতে জোড়া মৃত্যু তদন্ত করবে সিআইডি। হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্ত করবে সিআইডি। 25শে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে তারা রিপোর্ট দেবে। এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর মামলা সিবিআই তদন্তের উপযোগী নয়। 2 রকমের ময়না তদন্তের রিপোর্ট আছে। হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্ত চললে মামলাকারীদের পক্ষে সেটা অনেক ভালো হবে। আমরা প্রথম থেকে বলেছিলাম যে এটা খুনি করেছে,
এবং পরিকল্পিতভাবে এটা খুন করেছে। আমাদের বিচারপতি সেখানে কিন্তু সিআইডির তদন্তের দায়িত্বভার দিয়েছেন এবং ডিজিকে নিয়ে সঙ্গে দায়িত্বভার দিয়েছেন, কিন্তু আমরা প্রথম থেকে দাবি এখনো পর্যন্ত করছি, এই মুহূর্ত পর্যন্ত করছি যে আমরা সিবিআই তদন্ত চাই। আজকে যে অর্ডারটা হয়েছে তাতে উনি সিআইডি কে ডাইরেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারেরও সিআইডি ইনভেস্টিগেশনে খুব যে আপত্তি আছে সেরকম তো নয়। সত্যিকারের তারা কিভাবে খুন হয়েছে, তাদের খুনের পিছনে এক্স্যাক্টলি কি সিচুয়েশন আছে, তাতে নিজেদের দলের কোনো ইন্ধন আছে কিনা সেই সবটাও তো খতিয়ে দেখা দরকার। সবটা মাথায় রেখেই সিআইডি কে বলা হয়েছে তদন্ত করতে এবং পিরিয়ডিক রিপোর্ট চাইবেন, আদালতের পিরিয়ডিক রিপোর্ট দিতে হবে সিআইডি কে, তো সিআইডি সেটা দেবে। 12 জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়, সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। বিজেপি দাবি করে এই দুজনকে খুন করা হয়েছে। এরপর 2 বিজেপি কর্মী দুবার ময়না তদন্ত হয়, তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। উই আর নট হ্যাপি। আমি পরিবারকে অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য। কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে। দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন? অন্য কেউ আহত হলো না কেন? আই এম নট হ্যাপি। এই পুলিশকে কেউ বিশ্বাস করে না। মহামান্য হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। বিরোধী দলনেতারাই তো কখনো তারা সিবিআই চান, কখনো সিবিআই এর উপর তারা বিরক্ত হন এবং মানুষ বুঝে গেছে যে কেন্দ্রে বিজেপি থাকার দরুন সিবিআই কে চাপ দিয়ে কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেন। নিউজ 18 বাংলা। বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির চক্রের সঙ্গে যুক্ত জীবনকৃষ্ণ সাহা। ইডির দাবি মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়কের চাকরি বিক্রির নেটওয়ার্ক, যা আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাচ্ছি, তা ছড়িয়ে রয়েছে 5 থেকে 6টি জেলায়। আর এই সমস্ত জায়গাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম, এই সব জায়গাগুলো কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডি গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে এবার বিধায়কের আত্মীয়দের সম্পত্তি। ইডির দাবি, কালো টাকা সাদা করার জন্য একাধিক আত্মীয়ের নামে জমি কিনেছিলেন জীবনকৃষ্ণ। জমি কিনেছিলেন স্ত্রী, পিসি এবং 2 শালার নামে। হিট করার দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে, এডিরা জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না প্রথম থেকে না ছিল নি, কিছুই ছিল না ওর নামে। এমএলএ হয়েই তো করলো। একটা পুলিশকে স্টার্ট করবো না থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। সোমবারই জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাকে তলবও করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারীদের নজর এবার বিধায়কের অন্য আত্মীয়দের সম্পত্তির দিকেও। ইডির দাবি, শিক্ষক হিসেবে জীবন শুরু করা জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির চক্রের সঙ্গে যুক্ত। প্রথমে এজেন্ট হিসেবে কাজ করতেন। 10 থেকে 12 জনের একটি নেটওয়ার্ক ছিল। 2019 থেকে 2021 এই 3 বছরে জীবনকৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে 50 লক্ষ টাকা। এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি ইডির। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তৃণমূল বিধায়ক এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ঘেঁটে চাকরি বিক্রির বিরাট নেটওয়ার্কের হদিশ মিলেছে। ইডির দাবি, মুর্শিদাবাদ ছাড়াও মালদা, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবনকৃষ্ণ সাহা। 10 থেকে 12 জন বিশ্বস্ত এজেন্ট ছিল তার। এই এজেন্টদের অধীনে ছিল সাব এজেন্ট। এই সাব এজেন্টরাই চাকরি প্রার্থীদের জোগাড় করে নিয়ে আসতেন বিধায়কের কাছে। ইডির দাবি, এই সাব এজেন্টদের নগদে কমিশন দিতেন জীবনকৃষ্ণ। এভাবে মোট কত টাকার লেনদেন হয়েছে তৃণমূল বিধায়ককে জেরা করে সেটাই জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।